হুম, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেই ক্লাসটা হচ্ছে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টার হচ্ছে কম্প্যাকশন অফ সয়েল। ঠিক আছে, তো প্রথমে আমরা জানবো যে কম্প্যাকশন জিনিসটা কী বা কম্প্যাকশন মানে কী। তো দেখো, কম্প্যাকশন মানে হচ্ছে কম্প্যাকশন ইজ আ প্রসেস ফর রিমুভিং এয়ার। তাহলে কম্প্যাকশনের মাধ্যমে আমরা কী করছি না, কম্প্যাকশনের মাধ্যমে কোনো সয়েল স্পেসিমেনের উপর আমরা এক্সটার্নালি লোড প্রোভাইড করে ওর মধ্যেকার যে এয়ারটা আছে সেই এয়ারটাকে রিমুভ করছি। আর ওখানে কি বলেছে, অর রিডিউসিং দ্য ভলিউম অফ সয়েল স্পেসিমেন বাই এক্সপালশন অফ এয়ার। তাহলে কোনো একটা সয়েল স্পেসিমেনের উপরে যখন আমরা এক্সটার্নালি লোড প্রোভাইড করি, প্রথম যেটা হয় সেটা কি হয় না, এয়ারটা রিমুভ হয়। ঠিক আছে, এবং তারপরে ওয়াটারটা বেরিয়ে আসে। তো আমরা কম্প্যাকশনটা করি কিন্তু শুধুমাত্র এয়ারটাকে বাইরে বার করানোর জন্য বা এক্সপালশন করার জন্য। ঠিক আছে, এখানে একটা একটা কথা লেখা আছে কি, ইট ইজ অ্যান ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস। দ্যাটস মিন আমরা কোনো একটা সয়েল স্পেসিমেনের উপর লোড প্রোভাইড করলাম, সাথে সাথেই ভয়েড থেকে এয়ারটা আমাদের রিলিজ হলো। এই যে সাথে সাথেই যে আমাদের রিলিজ হচ্ছে এয়ারটা, সেটা আমাদের, সেই জন্য আমরা এইটাকে ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস বলছি। অর উই ক্যান সে রিঅ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেলস। এখানে রিঅ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেলস মানে কি বলতে চাইছে না, ধরো আমরা কোনো যখন সয়েল স্পেসিমেন আমরা জানি যে তার মধ্যে অসংখ্য ভয়েড স্পেস থাকে এবং সেই ভয়েড স্পেসের মধ্যে এয়ার থাকে এবং ওয়াটার থাকে। ঠিক আছে, তো যখন ওই সয়েল স্পেসিমেন্টের উপর আমরা এক্সটার্নালি লোড প্রোভাইড করি, তাহলে কি হয় না, এয়ারটা বেরিয়ে আসে। তাহলে আমাদের লোড প্রোভাইড করার আগে একটা সয়েলের যে পার্টিকেল আছে, সে পার্টিকেলের একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলের মধ্যে যে এয়ারটা ছিল, সেটা লোডটা প্রোভাইড করার পরে এয়ারটা বেরিয়ে গেল। তার মানে কি, পার্টিকেলগুলো আরও একে অপরের কাছাকাছি এলো। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, পার্টিকেলের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা আরও নতুন করে হচ্ছে। ঠিক আছে, সেই জন্য এখানে বলেছি যে রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য পার্টিকেলস। আরও কি বলা আছে না, বাই দিস প্রসেস উই ক্যান চেঞ্জ দ্য ভলিউম অফ দ্য ভয়েডস, নট অফ দ্য সলিডস। তাহলে কম্প্যাকশন করলে কিন্তু আমাদের যে সয়েলের যে সলিড পার্টিকেলসগুলো, সেগুলোর কিন্তু ভলিউমটা চেঞ্জ হয় না, শুধু চেঞ্জ হয় কি না, এয়ারটা বেরিয়ে যায়। ঠিক আছে, কিন্তু সয়েল সলিডের পার্টিকেলগুলোর কোনো রকম কোনো ভলিউমে চেঞ্জ হয় না, যদি না আমরা ক্রাশ করি। ঠিক আছে, আচ্ছা, আর ওখানে কী লেখা আছে না, 100% কম্প্যাকশন ইজ নট পসিবল। তো আমরা আরেকটা কথা এখানে ইনক্লুড করতে চাই যে কখনোই আমাদের 100% কম্প্যাকশন পসিবল না। তার কারণ হচ্ছে, ধরো কোনো একটা সয়েলের উপর আমরা এক্সটার্নালি লোড প্রোভাইড করলাম ইনিশিয়ালি, ঠিক আছে, ফর দ্য ফার্স্ট টাইম। ঠিক আছে, তাহলে সয়েল স্পেসিমেনটা কী হলো, ভলিউমটা ডিক্রিজ হলো। ঠিক আছে, এয়ারটা কিছুটা বেরিয়ে এলো। এরপর সেকেন্ড টাইম যখন আমি সেই লোডটাকে উপরে তুলে আবার যখন লোডটা প্রোভাইড করব, তো তার যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লোড প্রোভাইড করার যে মধ্যে যে টাইমিংটা, সেই টাইম ডিফারেন্সটার মধ্যে আবার কী হচ্ছে, কিছুটা এয়ার ওর মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে কী হচ্ছে, এইভাবে যখনই আমরা প্রসেসটা কন্টিনিউ করবো, এইভাবে কিন্তু এয়ারটা এন্টার করছে সয়েলের যে ভয়েড স্পেসটা আছে। কিন্তু আমরা চেষ্টা করি যতটা সম্ভব আমাদের এয়ারটাকে রিমুভ করে দেওয়ার। ঠিক আছে, নেক্সট আমরা দেখব যে আমরা কম্প্যাকশন কেন করব। তো আমরা এখানে একটা দেখি যে আমরা একটা ড্রাই ইউনিট ওয়েটের ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি না, গামা ডি ইকুয়ালস টু জি গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1+E। তো একটা জিনিস দেখো তোমরা, যে কম্প্যাকশন করছি মানে কি, তার মধ্যেকার সয়েল পার্টিকেলসগুলোর মধ্যেকার ভয়েডটা আমাদের কমে আসছে। তাহলে ভয়েডটা যদি কমে আসে, মানে ইয়ের ভ্যালুটা যদি এই ফর্মুলাতে যদি আমার ইয়ের ভ্যালুটা কমে যায়, তাহলে আমার গামা ডির ভ্যালুটা বাড়বে, বেসিক জিনিস। ঠিক আছে, যদি আমার ইয়ের ভ্যালুটা কমে, আমার গামা ডির ভ্যালুটা কমে, তা ক্যালকুলেশন বেসিসে দেখো, যদি ইটা যদি বেশি থাকে তাহলে 1+, সাপোজ যদি ইটা আমরা 1 ধরি, তাহলে 1+, সাপোজ ইটা যদি আমি 0.5 ধরি, তাহলে 1+0.5, তাহলে 1.5 দিয়ে আমি এই টোটাল ভ্যালুটাকে আমি ডিভাইড করছি, তাহলে অটোমেটিকলি কী হচ্ছে, এখানে একটা ভ্যালু পাচ্ছি। সেটা যদি আমরা ইটাকে যদি আমি 0.2 দিয়ে করি, তাহলে এই ভ্যালুটা আমার কী হচ্ছে, বেশি হচ্ছে। সেরকম ইয়ের ভ্যালু কমলেই আমার গামাডির ভ্যালুটা, মানে ড্রাই ইউনিটের ভ্যালুটা বাড়বে।
তাহলে আবার আবার কি হচ্ছে না, ভয়েড রেশিওর ভ্যালুটা যে কমতে থাকলে ড্রাই ইউনিট বাড়ছে, ড্রাই ইউনিট বাড়লে আমার কি হবে না, এফেক্টিভ স্ট্রেসটা বাড়বে, এফেক্টিভ স্ট্রেসটা বাড়লে আমার কি হবে না, শেয়ারিং স্ট্রেংথটা বাড়বে, শেয়ারিং স্ট্রেংথটা বাড়লে আমার কি হবে না, বিয়ারিং ক্যাপাসিটিটা বাড়বে। তাহলে আমরা তো একটা এটাই চাই যে সয়েলের এফেক্টিভ স্ট্রেসটা বেড়ে যাক, সাথে সাথে আমাদের শেয়ারিং স্ট্রেংথ বাড়ুক, শেয়ারিং স্ট্রেংথ বাড়ার সাথে সাথে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি বাড়ুক। তাহলে বিয়ারিং ক্যাপাসিটি বেড়ে গেলে কী হবে না, আমার যে ফাউন্ডেশনের জন্য যে ফুটিংয়ের যে এরিয়াটা দরকার হয় সেই এরিয়াটা আমার কী হয়ে যাবে, কম হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবারে বলেছে, আমি এখানে একটা কোশ্চেন লিখেছি যে ইফ উই ডু নট কম্প্যাক্ট দ্য সয়েল বিফোর কনস্ট্রাকশন দেন হোয়াট উইল হ্যাপেন। আমরা যদি কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক না করার আগে যদি সয়েলটাকে আমরা কম্প্যাক্ট না করি তাহলে কী করতে পারে। তো ধরো আমি আমার একটা হাই রাইজ বিল্ডিং হচ্ছে, ঠিক আছে, তো সেই বিল্ডিংটা করার আগে আমরা কিন্তু সয়েলটাকে কম্প্যাক্ট করিনি, তাহলে কী হতে পারে। তাহলে যখনই আমি বিল্ডিংটা কনস্ট্রাক্ট এর আগে কিন্তু সয়েলটা আমি কিন্তু কম্প্যাক্ট করিনি, তার মানে কি, যখনই আমার বিল্ডিংটা কনস্ট্রাক্ট করব, বিল্ডিংয়ের যে লোডটা সেটা সয়েলের উপরে পড়বে। সয়েলের উপরে পড়লেই কী হবে না, প্রথমে সয়েল থেকে আমাদের কী হবে না, এয়ারটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এয়ারটা বেরিয়ে যাওয়ার পরে তারপরে কী হবে, তারপরে আমার ওয়াটারটা বেরোবে। তাহলে যখনই হঠাৎ করে সয়েলটার উপরে লোডটা পড়বে, সে তো ওখানে একটা সেটেলমেন্টের প্রবাবিলিটি রয়েছে, কারণ আগে থেকে তো আমি কম্প্যাক্ট করিনি। ঠিক আছে, তো এখন দেখো, যদি আমার ইউনিফর্মলি হয়ে থাকে তাহলে স্ট্রাকচারাল ফেলিওরের জায়গাটা কম আছে, কিন্তু যদি ফেলিওরটা আমার ইউনিফর্মলি না হয়ে থাকে তাহলে কিন্তু আমার যদি সেটেলমেন্টটা যদি আমার ইউনিফর্ম না হয়ে থাকে তাহলে কিন্তু আমার ফেলিওরটা সিকিওর না, মানে ফেলিওর হতে পারে। ঠিক আছে, এরপর চলে আসবো, এই কম্প্যাকশনের জন্য আমাদের কয়েকটা টেস্ট করা হয়ে থাকে, সেটা হচ্ছে দেখো এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, মডিফাইড প্রক্টর টেস্ট, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লাইট কম্প্যাকশন, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হেভি কম্প্যাকশন, ডেসক্রিপশন। তো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লাইট কম্প্যাকশন ইকুইভ্যালেন্ট টু স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হেভি কম্প্যাকশন ইকুইভ্যালেন্ট টু মডিফাইড প্রক্টর টেস্ট। ঠিক আছে, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, ডেসক্রিপশনে দেখো কী আছে না, ভলিউম অফ দ্য মোল্ড। ঠিক আছে, ভলিউম অফ দ্য মোল্ড। তার আগে বলে রাখি, জেনারেলি আমরা এই দুটো টেস্টকে ফলো করে থাকি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লাইট কম্প্যাকশন এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হেভি কম্প্যাকশন। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা এটাকে লাইট এবং হেভি কেন বলছি এটা আমরা পরে ডিসকাস করছি। ঠিক আছে, তার আগে দেখো কোন প্রসিডিওর জন্য আমরা কী ধরনের ইকুইপমেন্ট নিয়ে থাকি আর তার কী স্ট্যান্ডার্ড প্রসিডিওর আছে সেগুলো আমরা দেখে নিই একবার। তা ডেসক্রিপশানে বলছে কি ভলিউম অফ দ্য মোল্ড, তার মানে এই যে ভলিউম অফ দ্য মোল্ড, তার মানে প্রত্যেকটা কমপ্লেক্সের ক্ষেত্রেই আমরা একটা করে মোল্ড ব্যবহার করে থাকি। সেই মোল্ডটার কত ভ্যালু হবে, মানে ফার্স্ট সাইজটা কত হবে, ভলিউমটা কত হবে, তা না কি বলেছে এখানে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হেভি কম্প্রেশনের ক্ষেত্রে 1000 সেন্টিমিটার কিউব, লাইট কম্প্রেশনের ক্ষেত্রেও 1000 সেন্টিমিটার কিউব, মডিফাইড প্রক্টর টেস্টের ক্ষেত্রে 130 ফুটের কিউব, আর স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের ক্ষেত্রে 130 ফুটের কিউব। ঠিক আছে, আচ্ছা এরপর কী আছে না, ওয়েট অফ দ্য হ্যামার। তা আমরা বুঝতেই পারছি যখন হ্যামার ইউজ করা হয় সেটার ওয়েট কত হয়, সেটার হেভি কম্প্যাকশনের ক্ষেত্রে ওয়েট হচ্ছে 4.9 কেজি, লাইট কম্প্যাকশনের ক্ষেত্রে হচ্ছে 2.6 কেজি, মডিফাইড প্রক্টর টেস্টের ক্ষেত্রে 10 পাউন্ড এবং স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের ক্ষেত্রে 5.5 পাউন্ড। আচ্ছা এবার হচ্ছে হাইট অফ দ্য ফ্রি ফল। তো দেখো কী করা হয়, অ্যাকচুয়ালি মোল্ডটার ভিতরে আমাদের সয়েলটাকে আমরা ফিল করি। ঠিক আছে, সয়েলটাকে ফিল করার পরে তারপর আমাদের যে ওয়েটটা থাকে সেই ওয়েটটা আমরা একটা সামহাও হাইট থেকে ফল করি ওটার উপর। ঠিক আছে, অনেকগুলো লেয়ারে করা হয়, সেটা পরে ডিসকাস করছি। তো সেই যে হাইটটা, কতটা হাইট থেকে আমরা ফ্রি ফল করবো সেই হাইটটা দেখো ওখানে দেওয়া আছে, হাইট অফ ফ্রি ফল। সেটা হেভি কম্প্রেশনের ক্ষেত্রে কত না 450 mm, লাইট কম্প্রেশনের ক্ষেত্রে কত না 310 mm, মডিফাইড প্রক্টর টেস্টের ক্ষেত্রে 18 ইঞ্চ এবং স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের ক্ষেত্রে 12 ইঞ্চ। ঠিক আছে, এটা হচ্ছে যে আমরা যে ফ্রি ফলটা করছি, মানে ওয়েটটা যতটা হাইট থেকে আমরা রিলিজ করছি সয়েলটার উপরে সেই হাইটটা। ঠিক আছে, এরপর কী হচ্ছে নাম্বার অফ লেয়ার, মানে প্রত্যেকটা টেস্টের ক্ষেত্রে কটা লেয়ারে আমরা কম্প্যাক্ট করবো, যে ফ্রি ফলটা করছি সেটা কটা লেয়ারে করবো। দেখো এখানে বলা আছে যে হেভি কম্প্রেশনের ক্ষেত্রে 5টা লেয়ারে করবো আমরা কম্প্যাক্ট, লাইট কম্প্যাকশনের ক্ষেত্রে 3টে, মডিফাইড প্রক্টর টেস্টের ক্ষেত্রে 5টা, আবার স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের ক্ষেত্রে 3টে। আচ্ছা এরপর হচ্ছে যে 5টা লেয়ার, সেই প্রতিটা লেয়ারে কতটা করে ব্লো দেবো, মানে প্রতিটা লেয়ারে রেমারের যে আমার
আঘাত হচ্ছি না সয়েলটাকে, সেটা কভার করে করতে হবে। নাম্বার অফ ব্লোজ পার লেয়ার, ঠিক আছে? তাহলে এটা 5টা লেয়ার, তাহলে প্রতিটা লেয়ার 5টা লেয়ার, প্রতিটা লেয়ারে 25টা করে ব্লো পড়ছে, এটার কত 25টা করে পড়ছে, এটার কত 25টা করে পড়ছে, এটার কত 25টা করে পড়ছে। আচ্ছা, এরপর একটা দেখো, তাহলে 25টা করে পড়লে তাহলে হেভি কম্প্রেশনের ক্ষেত্রে টোটাল কটা ব্লো পড়ছে না 125টা। অ্যাড কম্প্রেশনের কত কত হচ্ছে না 75টা। মডিফাইড প্রক্রিয়ার ক্ষেত্রে কত 125টা, আর স্ট্যান্ডার্ড প্রক্রিয়ার কত 75টা। আচ্ছা, ইউজ আমরা এই যে টেস্টগুলো করবো এটা কী জন্য করবো না, দেখো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লাইট কম্প্যাকশনটা আমরা করছি লাইট স্ট্রাকচার, যেমন একটা অর্ডিনারি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য ক্ষেত্রে করতে পারি। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হেভি কম্প্যাকশন কী জন্য করছি না হেভি স্ট্রাকচার আর ইম্পর্টেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে করে থাকি। একটা হাই রাইজ বিল্ডিং হয়ে গেল, সেখানের জন্য আমরা হেভি কম্প্যাকশনের চেষ্টা করে থাকি, ঠিক আছে? এরপর আমরা দেখে নেব এই যে আমরা একটা সয়েল স্পেসিমেনটাকে মোল্ডে রাখছি, সেই মোল্ডে রাখার পর আমরা রেমার দিয়ে আঘাত করছি, কম্প্যাক্ট করছি, দ্যাটস মিন কিছু আমরা ওখানে এনার্জি প্রোভাইড করছি, ঠিক আছে? কিছুটা এনার্জি আমরা ট্রান্সফার করছি। তো সেটা কী এনার্জি না, সেটা আমাদের কী এনার্জি না পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? তাহলে হেভি কম্প্রেশনের ক্ষেত্রে কতটা পোটেনশিয়াল এনার্জি আমরা দিচ্ছি সেটা দেখতে হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা আমরা কী জানি না mg/h, ঠিক আছে? এখন আমরা প্রথমে কী করবো না প্রতি লেয়ারে আমরা পোটেনশিয়াল এনার্জি বার করবো, ঠিক আছে? বা এইভাবে বলতে পারো যে প্রতিবারে, ঠিক আছে, প্রতিবারে পোটেনশিয়াল এনার্জিটা বার করে নিতে পারবো। তা দেখো এম মানে আমার এখানে দেওয়া আছে 4.9 কেজি হেভি কম্প্রেশনের ক্ষেত্রে। প্রথমে হেমারের ওয়েটটা 4.9 কেজি এম, ঠিক আছে? জিটা তো আমাদের সবাই জানি 9.81। আচ্ছা, হাইটটা দেখো এখানে কত দেওয়া আছে না 450 mm হেভি কম্প্রেশনের ক্ষেত্রে। মানে 0.4 যদি মিটারে কনভার্ট করি তাহলে 0.5450। তাহলে একেবারে একটা ব্লোতে আমার এনার্জি কম্প্যাক্ট হচ্ছে, এনার্জি ইম্পার্টেড হচ্ছে কত এইটা। এবার টোটাল আমার কটা ব্লো হচ্ছে 5টা লেয়ার, প্রতিটা লেয়ারে 25টা করে ব্লো দিচ্ছি, তাহলে 125টা ব্লো। তাহলে একটা ব্লোর জন্য এইটা, তাহলে 125টা ব্লোর জন্য কত না এইটা বেরোচ্ছে। সিমিলারলি লাইট কম্প্যাকশনের ক্ষেত্রেও সেম, লাইট কম্প্যাকশনের ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি ফর্মুলা আমাদের তো একই হবে mgh। কিন্তু এই লাইট কম্প্যাকশনের ক্ষেত্রে আমার এই যে হ্যামারের ওয়েটটা এটা ডিফারেন্ট, এটা সেম থাকবে। হাইটটাও 310 mm, তো সেটাকে মিটারে কনভার্ট করলে 0.31। আচ্ছা, লাইট কম্প্যাকশনের ক্ষেত্রে 3টে লেয়ারে করা, এখানে যেমন দেখো 5টা লেয়ার আছে না, লাইট কম্প্যাকশনে 3টে লেয়ারে করা হয়, প্রতিটি লেয়ারে 25টা করে ব্লোজ হয়। তো টোটাল কটা ব্লোজ হচ্ছে 75। তাহলে একটা ব্লোর জন্য এনার্জি ইম্পার্টেড হচ্ছে আমার এতটা, তাহলে 75টা ব্লোর জন্য কত এনার্জি ইম্পার্টেড হচ্ছে আমার এতটা, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এতটা পর্যন্ত বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে আমাকে বলো, আমাকে জানাও, ঠিক আছে? থ্যাংক ইউ।